আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোটা নিয়ে সরকারের কিছু করার নেই, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের নিয়ে আন্দোলনকারীদের কথা বলা নিয়ে প্রশ্ন। দাবি আদায়ে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের। রাজধানীতে পদযাত্রা, বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। ২০১৮ সালের পরিপত্র অবৈধ ঘোষণা। আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার ইচ্ছা নেই, জানালেন ওবায়দুল কাদের। এইচএসসির ভুলে ভরা প্রশ্নে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে, জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা নিয়ে যারা আন্দোলন করছে তারা আইন আদালত মানে না, তাদের সংবিধান সম্পর্কে জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বিষয়ে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত সরকারের কিছুই করার নেই। মুক্তিযোদ্ধাদের নিয়ে কোটা আন্দোলনকারীদের কথা বলার অধিকার কে দিয়েছে, সেই প্রশ্নও রাখেন বঙ্গবন্ধু কন্যা। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে গত ৮ থেকে ১০ জুলাই দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফর নিয়ে গণভবনে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এতে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাবে। পরে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী চীন সফরে কোনো সফলতা নেই এমন নেতিবাচক মন্তব্যের জবাবে সরকার প্রধান জানান, যারা এসব কথা বলছেন তারা জেনে শুনে বলছেন কিনা। আমি তার আগে ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেচে দিছি। আর চীনে গেলাম, বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে। আর ভারতের কাছে দেশ বেচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে, সেই কথাও বলা। তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। সংবাদ সম্মেলনে গুরুত্ব পায় সাম্প্রতিক কোটা ইস্যু। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, সরকারি চাকরিতে বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের পরিবারের সদস্যরা সুবিধা পাবে? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছেও প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। কোটা আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো সমস্যা নেই উল্লেখ করে সরকার প্রধান জানান, ধ্বংসাত্মক কাজে জড়ালে কোনো ছাড় নয়, আইন তার আপন গতিতে চলবে। আদালতে চলে গেল, তা আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন, আর্গুমেন্ট করেন, বলেন। তা আদালতে যাক, বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে, ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে, কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায়, তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে একজন সাবেক প্রেসিডেন্টের উপর এ হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে এই ঘোষণা দেয় আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
এ সময় আগামী 24 ঘণ্টা পর্যবেক্ষণ করে সমন্বয়করা তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বলেও জানান তারা। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রায় অংশ নিতে এভাবেই সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় আন্দোলনরত শিক্ষার্থীরা। চিরচেনা সব স্লোগানে উত্তাল ক্যাম্পাস। শাহবাগ মৎস্যভবন হয়ে বঙ্গভবন অভিমুখে এই গণপদযাত্রায় পুলিশি বাধা আসলেও তার তোয়াক্কা না করে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যান। সচিবালয় এলাকা অতিক্রম করে গুলিস্তানের 0 পয়েন্টে পৌঁছালে আবার আসে পুলিশের বাধা। পরে সচিবালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। অবরোধ করা হয় গুলিস্তানের 0 পয়েন্ট এলাকা। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আমরা এখানে ভ্যান্ডালিজম করতে আসিনি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করতে আসিনি এবং প্রত্যেকটি শিক্ষার্থী শান্তিপূর্ণ কর্মসূচির সাথে একাত্মতা সবসময় পোষণ করে থাকে। সেই শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা এই জায়গায় ব্লক করব। এ সময় সিদ্ধান্ত আসে 12 সদস্যের একটি প্রতিনিধি দল যাবে বঙ্গভবনে। কড়া নিরাপত্তায় প্রতিনিধি দলকে বঙ্গভবনে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। বঙ্গভবন থেকে বের হয়ে প্রতিনিধি দল গণমাধ্যমে কথা না বললেও গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে ব্রিফিং করেন। রাষ্ট্রপতি সামরিক সচিবের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করা হয়েছে বলে জানায় তারা। এ সময় আগামী 24 ঘণ্টার মধ্যে সংসদে অধিবেশনের দাবি করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ হাসান। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘণ্টার জন্য একটি সুপারিশ করেছি যে এই 24 ঘণ্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি, কোনো ধরনের জনদুর্ভোগ কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক। আমরা চাচ্ছি 24 ঘণ্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। ব্রিফিং শেষে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পর্যন্ত গণপদযাত্রা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় সবচেয়ে আলোচিত এক ইস্যুর নাম কোটা সংস্কার আন্দোলন। শুরুতে কোটা সংস্কার না বাতিল এ নিয়ে নানা মত থাকলেও এখন তাদের দাবি পরিষ্কার। এরই মধ্যে বাংলার ব্লকেট কর্মসূচির পর রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে নতুন এক মাত্রা যোগ করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যদিও তাদের এই এক দফা দাবি মেনে নেওয়া না হলে এই আন্দোলন কঠোর থেকে কঠোরতর হওয়ার হুঁশিয়ারি দেয় ছাত্র আন্দোলনের নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। 2018 সালে প্রজ্ঞাপন বাতিল করে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই রায় প্রকাশ করা হয়। এর ফলে রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে আর বাধা নেই। রায়ে উচ্চ আদালত বলেন, মুক্তিযোদ্ধা কোটার বিষয়ে 2012 সালের হাইকোর্টের একটি রায় ও 2013 সালে লিভ টু আপিলের প্রেক্ষিতে আপিল বিভাগের একটি রায়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বজায় রাখার কঠোর নির্দেশনা আছে। তাই কোটা বাতিল করে 2018 সালে জারি করা প্রজ্ঞাপন অবৈধ এবং আদালত অবমাননার শামিল। মুক্তিযোদ্ধা কোটার পাশাপাশি আদালত জেলা, নারী প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটা বজায় রাখতে বলা হয়েছে রায়। এই আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে আরও বলা হয়েছে, সরকার যদি কোটা বহাল রেখে এর পরিবর্তন বা কোটার সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটায় সেক্ষেত্রে এই রায় কোনো বাধা হবে না। যদি কোটায় পদ পূরণ না হয় তাহলে মেধা তালিকা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়ার স্বাধীনতা কর্তৃপক্ষের থাকবে। 2018 সালে 4 অক্টোবর মুক্তিযোদ্ধা সহ সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে সরকার। গত 4 জুলাই পরিপত্রটি অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কোনো ইচ্ছা সরকারের নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি সব কথা বলেন। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, এটি একটি অরাজনৈতিক আন্দোলন, অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পায়তারা চালাচ্ছে। এই অপকৌশলের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সাধারণ শিক্ষার্থী ও দেশবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। কারো উস্কানিতে পড়ে সরকার বিরোধী বক্তব্য না দিয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি। চূড়ান্ত শুনানিতে আদালত সব পক্ষের বক্তব্য এবং যুক্তি তর্ক আমলে নিয়ে চূড়ান্ত রায় প্রদান করবেন। অচিরেই এই বিষয়টির সমাধান হবে বলে আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের।
কোটা বিরোধী আন্দোলনে স্বার্থান্বেষীরা উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সবকিছু বিচার বিভাগের হাতে। কোটা নিয়ে শিক্ষার্থীরা না বুঝে আন্দোলন করছে। মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় শিল্পকলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। মামলা তুলে নিতে শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটাম প্রসঙ্গে তিনি বলেন, শাহবাগ থানায় করা মামলাটির গুরুত্ব বুঝে তদন্ত করে বিবেচনা করা হবে। তদন্ত করার পরে আমরা বলতে পারবো যে ঘটনাটা কি হয়েছে এবং কারা উস্কানি দিয়েছে কিংবা কারা এখানে দায়ী, এবং সেগুলি আমরা তদন্তের আগে কিছু বলতে পারবো। মামলা তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে এটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। এইগুলি আমরা যদি মেরিট না দেখি বাতিল হবে, আর মেরিট থাকলে মানে এই ঘটনা অনুযায়ী মানে তা তদন্ত হয়ে তার বিচার ব্যবস্থা আমরা প্রেরণ করব। রপ্তানি বাজারের আওতা বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দিষ্ট কয়েকটির উপর নির্ভরশীল না থেকে রপ্তানি বাজারে নতুন নতুন পণ্য আনার তাগিদ দেন তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি 2021-22 প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনীতি নয়, এখন কূটনীতি হবে, অর্থনৈতিক ও বাণিজ্যিক। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রপ্তানিকারকদের পরিশ্রম ও কর্মদক্ষতার স্বীকৃতি দিতে জাতীয় রপ্তানি ট্রফি দিল রপ্তানি উন্নয়ন ব্যুরো। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত 77টি প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে রপ্তানি ট্রফি তুলে দেন। এর মধ্যে সর্বোচ্চ রপ্তানি আয় অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি স্বর্ণ ট্রফি পেয়েছে রিফাত গার্মেন্টস লিমিটেড। এছাড়া 28টি স্বর্ণ, 27টি রৌপ্য এবং 21টি ব্রোঞ্জ ট্রফি দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রপ্তানি পণ্যের সংখ্যা বাড়াতে কোন কোন দেশে কি কি পণ্য রপ্তানি বাড়ানো যায় সেদিকেও নজর দিতে হবে। আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে, এবং আমরা শুধু ওই যে গার্মেন্টস উপরে নির্ভরশীল থাকবো কেন? আমরা যদি মিডল ইস্ট বা অন্যান্য জায়গায় যাই, কোন দেশ আমরা ঢুকতে পারবো, সেটা সরকারের পক্ষ থেকে আমরা করব, কিন্তু ব্যবসায়ীদেরও কিন্তু নিজেদের পার্টনার নিজেদের খুঁজে নিতে হবে। দেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশকে দারিদ্র্যমুক্ত করতে বাণিজ্যিক কূটনীতির বিকল্প নেই। এখনকার কূটনীতিটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক না, এটা হবে ইকোনমিক, বাণিজ্যিক। কোন দেশে কোন মার্কেট আছে, কোন দেশে কি চাহিদা আছে, সেটা খুঁজে বের করা। তাদের কাছ থেকে আমরা কি পণ্য সস্তা কিনতে পারি, আমরা কোন পণ্য রপ্তানি করতে পারি, সেইগুলি দেখা। জনগণের ভাগ্য বদলানোর অঙ্গীকার করে বঙ্গবন্ধু কন্যা আরও বলেন, জাতির পিতার দিয়ে যাওয়া স্বাধীনতাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশ থেকে 3000 কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ইইউর বিদায়ী রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, কর্মদক্ষতা যাচাইয়ের পরে আরও নতুন কর্মীর চাহিদা দেবে ইইউ। নিজ দপ্তরে ইইউ রাষ্ট্রদূতের সাথে আলোচনায় গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ানোর বিষয়েও কথা হয়েছে বলে জানান মন্ত্রী। এ সময় কোটা আন্দোলন নিয়ে বিএনপি রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার নিন্দা জানান ডক্টর হাসান মাহমুদ। ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে আমাদের দেশ থেকে কর্মী নেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। আপাতত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে 3000 কর্মী নেওয়ার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়, তবে আরাকান স্টেটে যেই পরিস্থিতি, সেটি আসলে রোহিঙ্গাদেরকে এই মুহূর্তে সেখানে পাঠানো একটু ঝুঁকিপূর্ণ। এইচএসসির ভুলে ভরা প্রশ্ন নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান সহ কয়েকটি বিষয়ে ধরা পড়েছে অসঙ্গতি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, ভুল প্রশ্নের উত্তর লিখলেও শিক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। এসব ভুলের জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল।
ভুলের বৃত্ত থেকে বের হতে পারছে না পাবলিক পরীক্ষার প্রশ্ন। এবারও ঢাকা বোর্ডের পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রে 3টি ভুল ধরা পড়েছে। একটি প্রশ্নে বাংলা ভার্সনে লেখা আছে 0.5 মিটার উঁচু, আবার একই প্রশ্নের ইংরেজি ভার্সনে দেওয়া হয়েছে শুধু 5 মিটার উঁচু, যার উত্তর কোনোভাবেই মেলাতে পারেনি ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা। এমসিকিউ অংশে একটি প্রশ্নের কোনো সঠিক উত্তরই দেওয়া হয়নি। কয়েকটি বিষয়ে এমন অসঙ্গতির কথা জানিয়েছে শিক্ষার্থীরা। নম্বর পাওয়া নিয়েও শঙ্কিত তারা। তবে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলছেন, ভুল প্রশ্ন হলেও ক্ষতিগ্রস্ত হবে না পরীক্ষার্থীরা। যারা এই প্রশ্ন টাচ করেছে তারাই এটার পূর্ণ নাম্বার পাবে। আমরা বিগত দিনগুলোতে এই ধরনের ভুল ভ্রান্তি হলে আমাদের পরীক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকটা আমরা বিবেচনা করি এবং তাদেরকে আমরা পূর্ণ নম্বর দেওয়ার ব্যবস্থা করি। তো এক্ষেত্রেও আমাদের এমসিকিউতেও এরকম একটা ভুল এসছে। এমসিকিউতেও আমাদের এই প্রশ্নটির পূর্ণ নাম্বার পাবে এবং সিকিউতে এই প্রশ্নটির পূর্ণ নাম্বার পাবে আমাদের পরীক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ বিভিন্ন ক্ষেত্রে এসব পরীক্ষার নম্বর খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নগুলো আরও সতর্কতার সাথে করা উচিত বলে মনে করছেন শিক্ষকরা। প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে অবশ্যই যথেষ্ট পরিমাণে সতর্কতা অবলম্বন করার প্রয়োজন, যাতে একই রকম হয়, একই ধরনের হয়, কোনো ভুলভ্রান্তি যেন না থাকে। অবহেলা, অদক্ষতা এবং অযোগ্যতার কারণে যেটা হয়ে থাকে অবশ্যই তাকে ওই পদে ওই জায়গাতে রাখা ঠিক হবে না, এবং অবহেলা থাকলে অবশ্যই এটার জন্য তাকে সাফার করতে হবে। এটা শাস্তিযোগ্য অপরাধ, তাকে শাস্তি পেতেই হবে। এখন আমাদের সেটার মডারেটর ভুল করেছে না আমাদের বিজিপি এসে প্রিন্টিং মিস্টেক হয়েছে, সেটা আমরা আগে চিহ্নিত করি। চিহ্নিত করে যার যতটুকু আমাদের ব্যবস্থা নেওয়ার দরকার সেটুকু আমরা ব্যবস্থা নেব। এটা তদন্ত কমিটি আছে, এটা আমাদের পরীক্ষা নিয়ন্ত্রকের নেতৃত্বে একটা কমিটি আছে, তারাই এগুলো নির্ধারণ করে তারপরে ব্যবস্থা নেয়। নির্ভুল প্রশ্ন তৈরিতে পদ্ধতিগত কিছু পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। বর্তমান সরকারের গাফিলতির কারণেই দেশে অরাজকতা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর কাকরাইলে দলীয় কার্যালয়ে তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন। দেশে লুটপাট বেড়েই চলছে মন্তব্য করে জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি আবারও ক্ষমতায় গেলে দেশে সুশাসন ফিরে আসবে। দুর্নীতি যেভাবে প্রবেশ করেছে সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। দেশ আজকে একটা অরাজক অবস্থা সৃষ্টি হচ্ছে। জাতীয় পার্টি যদি আবার ক্ষমতা আসতে পারে তাহলে এই দেশের মানুষের মুক্তি আনা সম্ভব, এই দেশে আবারও সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। বয়সের সীমানা মানায় ভিকারুন্নেসা নূন স্কুলে 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে আপিল বিভাগ। সেই সাথে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। এর ফলে ওই 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকবে। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীর অভিভাবকরা 2টি লিভ টু আপিল বা আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। হাইকোর্টের রায় অনুযায়ী 169 শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তিতে স্কুল কর্তৃপক্ষের আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। কাল 28 বছরে পদার্পণ করবে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। সাভার ও ধামরায়ে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। এই আয়োজনে অংশ নিয়ে অতিথিরা এটিএন বাংলার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় প্রতিষ্ঠানটির কর্ণধার ডক্টর মাহফুজুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার ধামরায়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা 20 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। আলোচনা শেষে কেক কেটে উদযাপন করেন অতিথিরা। অপরদিকে সাভারের বিরুলিয়ায় প্রিয়াঙ্কা শুটিং জোনে আলোচনা সভা, কেক কাটা, আনন্দ র্যালি, বৃক্ষরোপণ ও তা বিতরণের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা 14 আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল।
বাংলাদেশ আওয়ামী লীগ সাংস্কৃতিক ফোরামের সভাপতি সাইদুর রহমান সজল সহ অন্যান্যরা। দেশে 2041 সাল নাগাদ তথ্য প্রযুক্তি খাতে 1 কোটি তরুণীদের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানীর আগরগাঁওয়ে আইসিটি টাওয়ারের স্টার্টআপ সামিট 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা জানান। এ সময় প্রতিমন্ত্রী বলেন 2041 সালের লক্ষ্যমাত্রা $1 ট্রিলিয়ন। অনুষ্ঠান শেষে স্টার্টআপ সামিট 2024-এর উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। আমাদের ট্র্যাডিশনাল যত বিজনেস প্ল্যাটফর্ম আছে তাদেরকে টেকনোলজি সাপোর্ট দিয়ে স্টার্টআপ মুডে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের বিশ্বাস যে স্টার্টআপ কালচার আমাদের তারুণ্যের যে মেধা প্রযুক্তির শক্তি আর এই স্টার্টআপ কালচার মিলিয়ে আমরা একটি স্মার্ট ইকোনমির ওপরে নির্ভর করে 41 সাল নাগাদ আমরা ইনশাআল্লাহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত হল পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের নবীন বরণ অনুষ্ঠান। সকালে এক অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ। এ সময় চিকিৎসক হিসেবে মানুষেরা সেবার নিজেদের দক্ষতাকে কাজে লাগাতে নতুন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা। জাহিদুল আলমের রিপোর্ট। রাজধানীর মগবাজারে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে হয়ে গেল ডিপ্লোমা ইন গাইনি অ্যান্ড অপস, ডিপ্লোমা ইন চাইল্ড হেলথ এবং মাস্টার্স অব পাবলিক হেলথ হসপিটাল ম্যানেজমেন্ট পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সের শিক্ষার্থীদের নবীনবরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেডিকেল কলেজটির গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর। এ সময় আদ্দিন থেকে দক্ষতা অর্জন করে মানুষের সেবায় নিয়োজিত হতে নতুন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। যেটা শিখবেন সেটাই কিন্তু আপনার টেস্টিমনি হবে ফর ইওর ক্যারিয়ার ইন ফিউচার। ঠিক আছে, আদ্দিনে অবভিয়াসলি ইউ উইল গেট এ বিট প্রেফারেন্স যেহেতু আপনার আদ্দিনের প্রোডাক্ট হচ্ছে, কিন্তু আদ্দিনের বাইরে ইট ইজ ইউ হু উইল মেক দ্য থিংস ডিফারেন্ট। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন আদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার আফিকুর রহমান। আপনাদের এই নতুন যাত্রাকে আমরা আরো সুন্দর করতে চাই এবং মানুষ যাতে আপনি ডিসিএস হতে পারেন, আপনি ছোট ডিগ্রি হতে পারে কিন্তু আপনার কাজ হবে যারা বড় ডিগ্রি করে তার চেয়ে বেশি। আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাহমুদা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আদ্দিন হাসপাতাল সমূহের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মাজহারুল ইসলাম, গাইনি বিভাগের অধ্যাপক ডাক্তার শামসুন নাহার, পেডিয়াট্রিক বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ARM লুৎফুল কবির, অধ্যাপক ডাক্তার সাইদ আনোয়ার উপস্থিত ছিলেন। জাহিদুল আলম, ATN বাংলা। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপার 23তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা ক্লাবে অনুষ্ঠিত এই সভায় বাপার 200 সদস্য উপস্থিত ছিলেন। সভার উদ্বোধন করেন বাপার সভাপতি মোহাম্মদ আবুল হাশেম। এ সময় অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি AFM ফখরুল ইসলাম মুন্সি সহ অন্যান্য সদস্যদের মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বাপার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন বাপার সহসভাপতি আব্দুল মাজেদ, অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এবং প্রাণ RFL গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী সহ বিভিন্ন ব্যক্তি, মালিকাধীন প্রতিষ্ঠানের কর্ণধার, অংশীদার এবং কোম্পানির শেয়ার হোল্ডাররা। এবারে জানিয়ে দিব পার্টেক্স খেলার খবর। ইউরো ফুটবলে সেরা হওয়ার লড়াইয়ে রাতে উজ্জীবিত ইংল্যান্ডের মুখোমুখি হবে টুর্নামেন্ট জুড়ে দারুণ পারফর্ম করা স্পেন। এর আগে স্প্যানিশরা 3বার ইউরো চ্যাম্পিয়নশিপ জিতলেও 1966 বিশ্বজয়ী ইংল্যান্ড বড় কোনো শিরোপা জেতেনি। এবারে শিরোপা জিততে পারলে ইউরোর ইতিহাসে স্পেনই সবচেয়ে সফল দল হিসেবে নাম লেখাবে। কিশোর ইয়ামাল এবং ওলমো আসেন
পারফরমেন্সের তুঙ্গে তবে ফাইনাল ম্যাচে পেদ্রি ও পেরেসকে পাচ্ছে না ডিলা ফুয়েন্তের দল। এদিকে বিদেশের মাটিতে ইংল্যান্ড কখনোই বড় কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলেনি। 3 বছর আগে ইতালির কাছে টাইব্রেকারে পরাজিত হয়ে ট্রফির কাছে গিয়েও তা ছোঁয়া হয়নি। এবার সেই ভুল করতে চায় না ইংল্যান্ড। রোববার বার্লিনের অলিম্পিয়া স্টাডিয়মে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। কোপা আমেরিকার ফাইনালে আগামীকাল মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এর আগে 15 বার এই টুর্নামেন্টে শিরোপা জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। কলম্বিয়া সবশেষ ট্রফি জিতেছে 2001 সালে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন আর্জেন্টাইন তারকা আনহেল দি মারিয়া। মায়ামিতে সকাল 6টায় মাঠে নামবে দুদল। SM আশরাফের রিপোর্ট। একটা নতুন ইতিহাস গড়ার হাতছানি আর্জেন্টিনার সামনে। লাতিন আমেরিকার কোনো দল টানা 3টি বড় টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়ে এর আগে। কোপা আর বিশ্বকাপ জেতা স্কালোনির দলের সামনে এবার সেই সুযোগ। কিংবদন্তি হওয়ার পথে আরও একটি শিরোপার হাতছানি লিওনেল মেসির সামনেও। অভিজ্ঞতায় দুদলের ফুটবলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে তিনি। মায়ামির হয়ে এই শহরেই খেলেন, তাই হার্ড রক স্টেডিয়ামটিও নক্ষদর্পণে তার। তবে ৭৫,০০০ ধারণ ক্ষমতার স্টেডিয়ামে মেসির সাথে অনেক চোখ থাকবে আনহেল দি মারিয়ার দিকেও। আগেই বলেছেন এই ম্যাচ দিয়েই দেশের জার্সিতে শেষবার মাঠে নামতে চলেছেন। তার বিদায়টা তাই শিরোপা জিতে রাঙাতে চাইবে সতীর্থরা। যদিও আলবিসেলেস্তের জন্য কাজটা যে কঠিন হতে চলেছে সেই আভাস আগিয়ে দিয়ে রেখেছে কলম্বিয়া। টানা 28 ম্যাচ অপরাজিত দলটি। তাদের আর্জেন্টাইন কোচ নেস্তর লরেন্সোর প্রতিপক্ষের নারী নক্ষত্র সব জানা। তাই 23 বছর পর আরও একবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে হামেস রদ্রিগেজরা। কোপায় দুই দলের 15 সাক্ষাতে আর্জেন্টিনা জিতেছে 10 বার, পরাজয় 3টিতে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুদল কোনো ম্যাচই হারেনি, তাই জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। SM আশরাফ, ATN বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোটা নিয়ে সরকারের কিছু করার নেই, সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের নিয়ে আন্দোলনকারীদের কথা বলা নিয়ে প্রশ্ন। দাবি আদায়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম কোটা আন্দোলনকারীদের। রাজধানীতে পদযাত্রা, বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি। কোটা নিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। 2018 সালের পরিপত্র অবৈধ ঘোষণা। আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার ইচ্ছা নেই, জানালেন ওবায়দুল কাদের। এইচএসসির ভুলে ভরা প্রশ্নে উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। দায়ীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে, জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।